একজন যখন ব্যাচেলর ডিগ্রিটা শেষ করতেছে তখন তাদেরকে সাধারণত 1 বছরের জন্য ওপিটি দেওয়া হয়। বাট যারা স্টেম থেকে আসতেছে, হ্যাঁ, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে, তাদের জন্য আসলে আপ টু 3 ইয়ার্স পর্যন্ত এটাকে এক্সটেন্ড করা হয়। একমাত্র তারা এইটার মাধ্যমেই তারা এখানে কাজের সুযোগ পেতে পারে এবং ইন ফিউচারে তারা আরো লং টার্ম কেরিয়ার বিল্ড করতে পারে ওপিটির মাধ্যমে। ওপিটির মেইন চ্যালেঞ্জটা হচ্ছে যে তারা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছে বা নলেজ আনতেছে, কিন্তু আসলে সে অনুযায়ী তারা প্র্যাকটিক্যাল সে এক্সপেরিয়েন্সটা আনতে পারতেছে না। H1B আপনি জানেন এটা আসলে লটারি, হ্যাঁ। এখন আমরা সেটার জন্য বসে থাকলে হবে না, এটার জন্য আমাদেরকে ভ্যালু ক্রিয়েশন করতে হবে। এই সময় যদি তারা ওপিটি পিরিয়ডের মধ্যে চাকরি না পায়, সেই ক্ষেত্রে আসলে পরবর্তীতে বিকল্প পথগুলো কি হতে পারে? জনাব মাহবুব সিদ্দিকী, ওপিটিটা কি, কিভাবে এই প্রোগ্রামটি কাজ করে শুরুতে একটু সংক্ষেপে আগে জেনে নিই, তারপর আসলে বিস্তারিত যাব। অবশ্যই। ওপিটি যেটা স্ট্যান্ড করে হচ্ছে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং। হ্যাঁ, এটা হচ্ছে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যারা F1 ভিসাতে আমেরিকাতে আসছে এবং তারা যারা ডিগ্রি কমপ্লিট করে, তাদের জন্য এটা আসলে একমাত্র লিগ্যাল পাথওয়ে যেখানে তারা তাদের একাডেমিক্স থেকে প্র্যাকটিক্যাল লাইফে ইন করতে পারে। হ্যাঁ, তো এখন এই ওপিটিতে যেটা হচ্ছে যে একজন যখন ব্যাচেলর ডিগ্রিটা শেষ করতেছে তখন তাদেরকে সাধারণত 1 বছরের জন্য ওপিটি দেওয়া হয়। বাট যারা স্টেম থেকে আসতেছে, হ্যাঁ, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে, তাদের জন্য আসলে আপ টু 3 ইয়ার্স পর্যন্ত এটাকে এক্সটেন্ড করা হয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে যারা আমরা যদি দেখি যে যারা এখানে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তারা যখন এখানকার ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে, তারা যে ধরনের ইনভেস্ট করতেছে, যারা যে টাইম দিচ্ছে, হ্যাঁ, এটার পরে আসলে তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে তাদের আসলে গোলটা কিন্তু হচ্ছে আমেরিকার এখান থেকে কাজের এক্সপিরিয়েন্সটা নেওয়া, এখানকার বড় বড় এমপ্লয়ারদের সাথে কাজ করা এবং নিজের সেই পোর্টফোলিও বা সেই স্কিল সেট বিল্ড করা, যার ফলে এটা আসলে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং আমরা যদি লিগ্যালিটির ব্যাপারটা দেখি, এটা আসলে মনে করেন যে একমাত্র তারা এইটার মাধ্যমেই তারা এখানে কাজের সুযোগ পেতে পারে এবং ইন ফিউচারে তারা আরো লং টার্ম কেরিয়ার বিল্ড করতে পারে ওপিটির মাধ্যমে। জি, বড় চ্যালেঞ্জগুলো কি কি? বর্তমানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কোন কোন চ্যালেঞ্জগুলো ফেস করছে ওপিটিতে? অবশ্যই। ফার্স্ট আমি যেটা বলবো যে আমি যেটাকে বলি যে স্কিলস রিয়ালিটি গ্যাপ। এখন আমরা যদি দেখি ওপিটি যারা পাচ্ছে, রাইট, তারা কিন্তু হচ্ছে তাদের ব্যাচেলর ডিগ্রি নিয়ে আসছে, তারা আসলে একজন স্টুডেন্ট যারা কমপ্লিট করতেছে, তাদের হয়তো বা থিওরিটিক্যাল নলেজ অনেক, তাদের একাডেমিক সেই ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, কিন্তু যেখানে তাদের মেইন চ্যালেঞ্জটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে এখনকার কোম্পানিরা যে ধরনের স্কিল সেট চাচ্ছে, তার কারণ, এবং আমরা যদি এটা নিয়ে আমরা অনেক সময় ডিসকাশন করতেছি, সেটা হচ্ছে এখন জব মার্কেটও অনেক টাফার, রাইট। এখন এমপ্লয়াররা যখন একজনকে হায়ার করতেছে তারা কিন্তু ইমিডিয়েট ইম্প্যাক্ট চায়, রাইট। তারা চাচ্ছে ডে 1 থেকেই যাতে একজন ওপিটি বা যে কোনো একজন এমপ্লয়ি তাকে যাতে কোম্পানিতে কন্ট্রিবিউট করতে পারে, প্রোডাক্টিভিটি যেতে পারে, রাইট। তাতে যেটা হচ্ছে ওপিটির মেইন চ্যালেঞ্জটা হচ্ছে যে তারা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছে বা নলেজ আনতেছে, কিন্তু আসলে সে অনুযায়ী তারা প্র্যাকটিক্যাল সে এক্সপেরিয়েন্সটা আনতে পারতেছে না। সেখানে তারা যখন ইন্টারভিউ ফেস করতেছে, এমপ্লয়াররা যখন তারা দেখতেছে যে আসলে অন্যান্য ক্যান্ডিডেটদের সাথে যাদের সাথে কম্পিট করতেছে এই ফিল্ডের লং টাইম অথবা এক্সপেরিয়েন্স বা এখানকার টুলস টেকনোলজি সম্বন্ধে যাদের অভিজ্ঞতা, তাদের সাথে যখন কম্পিট করতেছে সেখানে তারা পিছিয়ে পড়তেছে। আর তার চেয়েও আরেকটা বড় চ্যালেঞ্জ আসলে ওপিটিদের জন্য স্পেশালি, যেটা হচ্ছে এখানে কিন্তু তাদের জন্য একটা টাইম ফ্রেমটা অনেকটা লিমিটেড। তাদের অনলি 90 ডেজ পর্যন্ত টাইম থাকে আনএমপ্লয়েড থাকার। তার মানে ডিগ্রি শেষে 90 ডেজের ভিতরে তাদেরকে একটা জবে ল্যান্ড করতে হবে। তো যার ফলে ইন্টেন্স টাইম ফ্রেমের সাথে যখন স্কিল সেটের গ্যাপটা হয়ে যায়, তখন এখন তারা প্রচুর ওপিটি আছে যারা এখন হয়তো বা স্ট্রাগল করতেছে, এবং এটার জন্য তাদেরকে ডেফিনেটলি স্পেসিফিক স্ট্র্যাটেজি নেওয়া উচিত। এটার জন্য আমরা বিভিন্নভাবে তাদেরকে হেল্প করে থাকি। আপনি স্কিল গ্যাপের কথা বলছিলেন, একটা উদাহরণ দেবেন কিনা? অবশ্যই। যেমন আমরা যদি ডেটা অ্যানালিটিক্স এর কথা বলি, রাইট, একজন যখন একটা ব্যাচেলর কমপ্লিট করতেছে ডেটা সায়েন্স থেকে, হ্যাঁ, তারা হয়তো বা ডেটা অ্যানালিটিকের বিভিন্ন রকমের থিওরি জানে, তারা হয়তো বা সেখানে সেই কনসেপ্টটা ক্লিয়ার করে আসতেছে, তারা হয়তো বা পাইথন জানে, তারা হয়তো বা স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে শিখে আসতেছে। বাট এখানে যে টুলগুলো ব্যবহার করতেছে, আমরা হয়তো বা ডেটা ব্রিক্স ব্যবহার করা হচ্ছে, বা এখানে আমরা AWS বা অ্যাজার ব্যবহার করতেছি বা ট্যাবলু ব্যবহার করতেছি, যে ধরনের প্র্যাকটিক্যাল
টেকনিক্যাল সফটওয়্যারগুলো বা টুলগুলো কোম্পানি খুঁজতেছে, হয়তো সেখানে তাদের সেই স্কিল সেটটা নাই। আবার আমরা যদি সফটওয়্যার কিউয়ের কথা বলি, একজন কম্পিউটার সায়েন্স ব্যাচেলার ডিগ্রি, তারা কিন্তু প্রোগ্রামিং জানে, রাইট? তারা হয়তো অটোমেশন সম্বন্ধে জানে, তারা হয়তো থিওরি জানে যে কিভাবে একটা সফটওয়্যারকে টেস্টিং করতে হয়, সফটওয়্যার লাইফ সাইকেলটা জানে, কিন্তু তারা হয়তো বা সেখানে তারা কিছু কিছু সফটওয়্যার যেমন সেলিনিয়াম বলেন বা প্লেরাইট বলেন অথবা পোস্টম্যানের মতো যে টুলগুলা কোম্পানিরা সরাসরি ব্যবহার করতেছে, এবং আসলে কোম্পানি চায় যে একজন যখন জয়েন করবে, কোম্পানির এখন আর 6 মান্থ 1 ইয়ারে সেই টাইমটা নাই যে একজনকে তারা ট্রেন করবে, রাইট? তো দেখা যাচ্ছে যে এই যে স্পেসিফিক সফটওয়্যারগুলো লাগবে সেইখানে কিন্তু তারা সেখানে পিছিয়ে পড়তেছে। জি, কি করতে পারেন তারা সেই ক্ষেত্রে? সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, ডেফিনেটলি এখানে 3টা স্টেপ। ফার্স্ট জিনিস হচ্ছে আমাদের যারা ওপিটি, যারা যখন একজন ডিগ্রি যখন ওপিটি পাচ্ছে, এমনকি ওপিটি ভিসার আগে থেকেই তাদেরকে যেটা করা উচিত, ফার্স্ট তাদের অ্যানালাইসিস করা উচিত যে মার্কেটে বড় বড় কোম্পানিরা তারা কোন স্কিল সেটগুলো চাচ্ছে, কি স্কিল সেটগুলো চাচ্ছে, রাইট? তো সেই স্কিল সেট অনুযায়ী, বর্তমান টেকনোলজি অনুযায়ী সেটা নিয়ে তাদেরকে প্রিপারেশনটা নিতে হবে, রাইট? সেখানে তারা বিভিন্ন সোর্সের মাধ্যমে তারা এই ট্রেনিংগুলো ব্যবহার করতে পারে। অনলাইনে প্রচুর ট্রেনিং আছে, আবার আমাদের মতো প্রচুর ইনস্টিটিউশন আছে যারাও তাদেরকে এইভাবে ট্রেনিং করায়। দ্যাটস ফার্স্ট জিনিস করতে হবে। সেকেন্ড জিনিস তাদেরকে যেটা করতে হবে, প্র্যাকটিক্যাল পোর্টফোলিও বিল্ড করা। তার কারণ হচ্ছে কি, যে আমি যেহেতু এ ধরনের অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা ওপিটি ভিসাধারী বা এদেরকে নিয়ে যখন কাজ করি, তখন দেখা যায় কি তারা তাদের রেজুমিটাতে হয়তো আমরা একাডেমিক দেখাচ্ছে, কোনো একটা সাবজেক্টে রিসার্চ করছে বা কলেজের কোনো একটা প্রজেক্ট তাদের রেজুমিতে দেখানো হচ্ছে, কিন্তু আসলে কিন্তু তারা যখন জবে যাচ্ছে, জবে তারা চাচ্ছে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, রাইট? তো তাদেরকে যেটা করতে হবে, তাদেরকে সেই পোর্টফোলিওটা বিল্ড করতে হবে বেসড অন দো স্কিল সেট। এমনকি আমরা যেমন ফিউ উইকস ব্যাক আমরা এআই নিয়েও কথা বলছি, হ্যাঁ? আমরা যদি এআই কেও ব্যবহার করি, যে আমাদের একজন যদি এআই, যে কোনো এআই, আমরা চ্যাট জিপিটি বলি, কোপাইলট বলি, সেখানে যদি এই ধরনের এআই এর সাহায্য নেই, যে এই মুহূর্তে দ্যাট হোয়াট আর দ্য স্কিল সেট দ্যাট মোস্ট অফ দ্য কোম্পানিজ আর লুকিং ফর, হ্যাঁ, সেখানে কিন্তু আমাদের সেই স্কিল সেটগুলো লিস্টিং আসবে এবং সেগুলোকে তাদেরকে বিল্ড করতে হবে। বাট থার্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন। এরকম অনেক হচ্ছে যে তারা হয়তো বা অনেকে আছে, তারা হয়তো বা স্কিল সেটটা জানে, টেকনোলজিগুলো শিখছে, বাট তারা যখন এমপ্লয়ারের কাছে যখন ইন্টারভিউ ফেস করতেছে, যখন কেন এই ইন্টারভিউগুলো কিন্তু প্রচুরই হবে সিচুয়েশনাল, তখন হয়তো ইন্টারভিউয়ার হয়তো বা জিজ্ঞেস করতেছে যে সে কিভাবে পোস্টম্যান ব্যবহার করছে, বা কিভাবে তার ডেটাব্রিক্সে কি ধরনের এক্সপেরিয়েন্স আছে, বা কি ধরনের একটা কোম্পানিতে যখন বড় ধরনের ডেটা সেট ব্যবহার করা হয় সেটাকে তারা কিভাবে হ্যান্ডেল করবে, যদি ডেটা অ্যানালিটিক্স বা কিউ এগুলো বিভিন্ন ফিল্ডের কথা বলি, সেই ক্ষেত্রে তারা পিছিয়ে পড়তেছে। যার ফলে আমি মনে করবো ফার্স্ট তাদের টেকনোলজি, কারেন্ট টেকনোলজি জানা উচিত, সেকেন্ড তাদের ওইভাবে পোর্টফোলিও বিল্ড করা উচিত, এবং থার্ড তাদের ইন্টারভিউ প্রিপারেশনগুলো নেওয়া উচিত। জি, আপনি ওপিটি হোল্ডারদের ক্ষেত্রে আসলে H1B স্পন্সরশিপের ক্ষেত্রে কি ধরনের পরামর্শ দেবেন? আমি বলবো এখানে যেটা আমাদেরকে করতে হবে, যারা H1B, যেটা আসলে আমি মনে করি এটা তাদের অবশ্যই লং টার্ম প্ল্যান, যার ফলে এখানে তাদেরকে স্ট্র্যাটেজিক থিঙ্কিংটা ভেরি ইম্পর্টেন্ট, এবং ওপিটি থেকেই যাতে আমরা এটাকে বিল্ড করি। এখানে আসলে এটাকে করতে হবে কি, ইটস নট অ্যাবাউট লাক। তাই কারণ H1B আপনি জানেন এটা আসলে লটারি, হ্যাঁ? এখন আমরা সেটার জন্য বসে থাকলে হবে না, এটার জন্য আমাদেরকে ভ্যালু ক্রিয়েশন করতে হবে। আমি মনে করি যারা ওপিটি দিয়ে যখন একজন জবে জয়েন করে, তারপরে থেকেই তাদের যেটা করা উচিত, তাদের এমপ্লয়ারদের সাথে সেই ধরনের রিলেশনশিপ বিল্ড করা, সেই ধরনের পোর্টফোলিও বিল্ড করা, সেই ধরনের এমপ্লয়ি যারা তারা হয়তো তাদেরকে ভবিষ্যতে স্পন্সরশিপ দিবে, এই ধরনের রিলেশনশিপটা বিল্ড করা উচিত তাদের সাথে। এবং এখানে আমাদের এটা হওয়া উচিত স্ট্র্যাটেজিক, ডে 1 থেকে সেটা করা উচিত। আপনি দেখেন যদি কেউ স্টেম ওপিটি নিয়ে আসে, রাইট, তাদের কিন্তু 3 বছর সময় পাচ্ছে, সুতরাং তারা কিন্তু H1B প্রসেসে অ্যাটলিস্ট 3 টাইমস ট্রাই করতে পারে, সেখানে ডেফিনেটলি তাদের পসিবিলিটি অনেক বেশি হাই হবে। সুতরাং তাদেরকে যেটা করতে হবে, স্ট্র্যাটেজিক্যালি ফ্রম ডে 1 থেকেই তাদের এইটার প্রিপারেশন নিতে হবে, এবং প্রিপারেশনের সম্বন্ধে যেটা বললাম, টেকনোলজি শেখা বা এগুলো নিয়ে কাজ করে তাদেরকে ওইভাবে আগানো উচিত। জি, এটা তো আসলে একটা লং টার্ম প্রসেস, সেটা নিয়ে আসলে অনেকে চিন্তিত থাকেন, সেই ক্ষেত্রে আসলে কি বলবেন? লং টার্ম প্রসেস বলতে আপনি H1Bর কথা যদি বলেন, হ্যাঁ, তো এটা লং টার্ম প্রসেস, এবং এটাই তো আসলে ইভেনচুয়ালি ওপিটি থেকে H1B হচ্ছে সবচেয়ে বেস্ট প্যাথওয়ে, হ্যাঁ, এবং এটা হচ্ছে লং টার্ম কেরিয়ার বিল্ডিং এর জন্য তাদের যেটা লাগবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি ফার্স্ট যারা ওপিটি দিয়ে যখন কেউ জবে জয়েন করতেছে, বা ওপিটি নিয়ে যখন কেউ জব মার্কেটে যাচ্ছে, তখন থেকেই তাদের আরেকটা যেটা কাজ করা উচিত, যে তাদের মার্কেট রিসার্চ করা উচিত, যে আমেরিকাতে যে কোম্পানিগুলা
H1B বা স্পন্সরশিপের জন্য ফ্রেন্ডলি। এখানে প্রচুর কোম্পানি আছে, যেমন হাইটেক যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু এটা অলওয়েজ করে থাকে। সুতরাং ফার্স্ট আমি মনে করি যে ওপিটি ধারীদেরকে ওই ধরনের এমপ্লয়ীদেরকে টার্গেট করা উচিত এবং তাদের সম্বন্ধে তাদের রিসার্চ করা উচিত। এমনকি সিম্পল জিনিস, আমি যখন ওপিটি বা আমি যখন একটা কোম্পানিতে জব ইন্টারভিউ দিতে যাচ্ছি তখন কিন্তু তাদের যেমন কিছু কিছু সিম্পল কোয়েশ্চেন সেখানে আসতে পারে, যে সেটা হচ্ছে যে হোয়াট ইউ নো অ্যাবাউট আওয়ার কোম্পানি, ওয়াই ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ফর আওয়ার কোম্পানি, রাইট? সিম্পল কোয়েশ্চেন লাইক দ্যাট। তো তখন যেটা হবে যে আসলে কোম্পানিরা যেটা খুঁজতেছে যে তারা কিন্তু একজন এমপ্লয়িকে লং টার্ম এমপ্লয়ি হিসেবে চায়। তারা চায় না যে একজন এমপ্লয়ি জয়েন করলো 1 বছর বা তারপরে তারা কোনো কারণে তাদের হয়তো ভিসা এক্সটেন্ড হলো না বা তারা H1B পাইলো না, সেই ক্ষেত্রে তারা সেটা করতে চায় না। যার ফলে আমাদেরকে স্ট্র্যাটেজিক হইতে হবে, আমাদেরকে ওই ধরনের কোম্পানি নিয়ে রিসার্চ করে তাদের সম্বন্ধে জেনে ওইভাবে আমাদেরকে ইন্টারভিউ প্রসেসে ইন করতে হবে এবং যাতে আমরা সেই ব্রিজটা বিল্ড করতে পারি যেখানে এমপ্লয়াররাও ইন্টারেস্টেড হচ্ছে একজন ওপিটি ভিসাকে তাদেরকে স্পন্সরশিপ করার ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আসলে ওয়ার্স্ট কেস সিনারিও এখানে আমাদের বিভিন্ন কনসাল্টিং কোম্পানি আছে, এমনকি আমরা MIT-তেও আমরা বিভিন্ন আমাদের কমিউনিটির অনেককেই আমরা এই প্রসেসের জন্য আমরা হেল্প করে থাকি, তারা যাতে ওপিটির ভিসা এমপ্লয়মেন্ট এবং সেটা থেকে তারা যাতে H1B-তে প্রসেসে আগাতে পারে। তো আগের থেকেই তাদেরকে এই মাইন্ডসেটটা রাখতে হবে এবং স্ট্র্যাটেজিক্যালি ভ্যালু ক্রিয়েশনের মাধ্যমে এটাতে অগ্রসর হওয়া উচিত। আমাদের কাছে অনেকে স্টুডেন্টরা কমপ্লেইন করে যে তারা আসলে ওপিটির সেশনে যখন আসে, মানে ওপিটির পিরিয়ড যখন পার করে, তারা অনেক ভুয়া কোম্পানি কিংবা ভুয়া এজেন্সির পাল্লায় পড়ে। সেই ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন? এখন আসলে এটা ডেফিনেটলি আমি মনে করি আমরা যখন যে কোনো কোম্পানিতে আমরা যাচ্ছি অবশ্যই তাদের সেই ব্যাকগ্রাউন্ডটা আমাদের দেখা উচিত, রাইট? যে তাদের আসলে ওপিটি বা H1B বা তাদের ট্রেনিং এর আসলে সেই ধরনের রেফারেন্স চেক করা উচিত যে সেখানে তারা আসলে এইটাতে সাকসেসফুল কিনা। তার কারণ অনেকে আছে তাদের যদি সেই ব্যাকগ্রাউন্ড না থাকে, যেহেতু আপনি জানবেন এখানে আসলে অনেক ধরনের বিউরোক্রেটিক্যাল ব্যাপার আছে, এখানে ডিপার্টমেন্ট অফ লেবারের ব্যাপার আছে, এখানে একটা কোম্পানিকে আসলে ওইভাবে সেট আপের ব্যাপার আছে, রাইট? যার ফলে তাদের সেটা ডেফিনেটলি ইনভেস্টিগেট করা উচিত। বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে যদি ট্রেনিং এর কথা বলি, আসলে স্কিল গ্যাপটা তো অবশ্যই পূরণ করতে হবে এখানে। তো আমাদের মতো যারা কোম্পানি আছে তারা আমরা যেটা করি, আমাদেরকে ডেফিনেটলি ট্রেনিং এ ফোকাস দিতে হয়, বিকজ আদারওয়াইজ আমরা যদি একজন ওপিটি ভিসাধারীকে ট্রেন না করি তাহলে কিন্তু তাদের আসলে মার্কেটেবল স্কিল সেটটা বিল্ড হয় না, রাইট? সুতরাং তাদেরকে এটা কানেকশন করতে হবে এবং দেখতে হবে যে আসলে যে সাবজেক্টগুলোতে তাদেরকে এক্সপার্টিস দেওয়া হচ্ছে সেগুলো আসলে কতটুকু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স তারা পাচ্ছে, যেটাকে তারা ব্যবহার করতে পারে এবং যেটাকে ব্যবহার করে তারা সাকসেসফুল হতে পারে। জি, অনেক সময় যদি তারা ওপিটি পিরিয়ডের মধ্যে চাকরি না পায়, সেই ক্ষেত্রে আসলে পরবর্তীতে বিকল্প পথগুলো কি হতে পারে? অবশ্যই আসলে এটা কিন্তু যথেষ্ট বিকল্প পথ আছে এবং সেখানে আমি যেটা বললাম যে আসলে এখানে রিলেশনশিপ বিল্ডের ব্যাপার আছে, এখানে সঠিক জায়গায় কথা বলার ব্যাপার আছে, রাইট? যেমন আমাদের এখানে যেটা হয় এখন, এবং বিশেষ করে এটা অনেক বেশি সত্যি এই কারণে যে এখন যেহেতু জব মার্কেট অনেক টাফ, এখন মনে করেন যে এখানেই আমরা অনেকেই স্ট্রাগল করতেছে জব পাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে ওপিটি ক্ষেত্রে এটা আরো বেশি একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো এখানে এরকম অনেক এজেন্সি আছে, বা যেমন আমরা যেহেতু আইটি কনসাল্টিং এর সাথে যুক্ত, এবং আমি জানি এরকম আমাদের কমিউনিটিতে অনেক আইটি কনসাল্টিং কোম্পানি আছে, তারা আমরা সেই ক্ষেত্রে ওপিটি ভিসাধারীদেরকেও আসলে টেম্পোরারিতে তারা যাতে কোনো স্পেসিফিক রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করতে পারে বা সেখানে ইনভলভ হইতে পারে সে ধরনের জন্য আমরা ব্যবস্থা করে থাকি, যাতে তাদের ভিসাটা যাতে এক্সপায়ার না হয় এবং এই বাই দ্য মিন টাইম তারা যাতে সেভাবে তাদের মার্কেটেবল স্কিল সেট বিল্ড করতে পারে। সেক্ষেত্রে আমি যেটা বলবো যে যাচাই বাছাই করে সেই ধরনের কনসাল্টিং কোম্পানি যাদের সেই ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, যাদের সেই ধরনের সেট আপ আছে, এবং সেখানে তারা এখন হয় কি অনেক সময় অনেকে আমরা মনে করি ওকে আমার যা শুধু ভিসাটা ঠিক রাখা দরকার, বাট আসলে এটা শুধু ভিসা ঠিক রাখা নয়, এট দ্য সেম টাইম আপনার সেই স্কিল সেটটাও যাতে বিল্ড হয়। তো সেই ধরনের কোম্পানির সাথে বা সেই ধরনের রিলায়েবল এজেন্সির সাথে তাদের কাজ করা উচিত। জি, আমাদের কমিউনিটিতে আরেকটা অভিযোগ খুব বেশি গুরুতর পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির সাথে অর্থের লেনদেনটা যেটা, সেখানে আসলে স্বচ্ছতা বজায় থাকে না পরবর্তীতে। আপনি আসলে যারা সেবা গ্রহীতা আছে তাদের ক্ষেত্রে কি পরামর্শ দিবেন যে কোনো কোম্পানির সাথে চুক্তি করার আগে আসলে কোন কোন দিকগুলোতে খেয়াল রাখা উচিত এই ক্ষেত্রে? অবশ্যই ফার্স্ট যেটা আমি বলবো আসলে ইভেন্চুয়াল গোলটা আমাদের কি, রাইট? একজন ওপিটি ভিসাধারীর ইভেন্চুয়াল গোলটা কিন্তু হচ্ছে যে দুইটা, একটাতে ফার্স্ট হচ্ছে আমাদের মেক শিওর করতে হবে তারা যাতে ইনাফ টাইমটা পায় ওপিটি ভিসাতে, যে 90 ডেজের যে প্রবলেমটা, রাইট, সেটা যাতে ফিক্স হয়। আর এট দ্য সেম টাইম সেই 90 ডেজ বা উইদিন দ্যাট
দ্যাট 1 ইয়ারের যে টাইম ফ্রেমটা তারা পাচ্ছে ইনিশিয়ালি, সেই সময় যাতে তাদের স্কিল সেটটা বিল্ড করতে পারে। এখন হ্যাঁ, আমরা অনেক অর্গানাইজেশন বা আমরা নিজেরাও এরকম করে থাকি, সেটা হচ্ছে কি যে আমরা যখন একজনকে সেই স্কিল সেটটা বিল্ড করতেছি, আমরাও চাই তারা যাতে সেই ধরনের কমিটমেন্ট নিয়ে আসে, রাইট? তো সেই ক্ষেত্রে হয়তো বা সেখানে ট্রেনিং ফি ইনভলভ হতে পারে, বাট আমি মনে করি এখানে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আসলে এখানে কি ধরনের সার্ভিসটা তারা পাচ্ছে, সেখানে তারা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা পাচ্ছে কিনা, এবং তাদের ব্যাকগ্রাউন্ডটা কি, বা কোন ফিল্ডে তারা সরাসরি এমপ্লয়ারদের সাথে কথা বলতে পারে কিনা। আসলে দুইটা সেক্টরে তাদেরকে যেমন এজেন্সির সাথে কাজ করতে হবে নিজের স্কিল সেট বিল্ড করার জন্য, অ্যাট দ্য সেম টাইম তাদেরকে সেই নিজস্ব সেই মার্কেট স্কিলটাও করতে হবে, যাতে এখানকার যে কোম্পানিরা আছে তাদের ওখানে থেকে তারা কিভাবে তারা সেখানে পজিশন করতে পারে, বা সেখানে তারা কিভাবে সেই এক্সপিরিয়েন্সটা নিতে পারে। জি, মাহবুব সিদ্দিকী, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনার। আপনি কোনো পরামর্শ দিতে চান কিনা ওপিটি হোল্ডারদের জন্য? অবশ্যই, আমি মনে করি যখন এটা আসলে হওয়া উচিত ভেরি মাচ স্ট্র্যাটেজিক, এবং আমি অনেক সময় যেটা দেখি আমাদের কমিউনিটি অনেকেই যেটা ভুল করে, সেটা হচ্ছে যে তারা দেখা যায় যে তারা যখন ওপিটি ভিসাটা পাচ্ছে, পাওয়ার পরে তারা লাস্ট মোমেন্ট পর্যন্ত তারা আসলে অপেক্ষা করে এই ভিসাটা যাতে মানে এক্সপায়ার না হয়। আমি মনে করি ওপিটি ভিসার ইস্যু হওয়ার আগে থেকেই তাদেরকে সেই ট্রেনিং, সেই মাইন্ডসেট নেওয়া উচিত, স্কিল সেট বিল্ড করা উচিত, এবং সেই ধরনের রিলেশনশিপ বিল্ড করে সঠিক এমপ্লয়ারের সাথে রিসার্চ করে সেভাবে তাদের স্ট্র্যাটেজিক্যালি মার্কেটে নামা উচিত, এবং সেই স্কিল সেটটা বিল্ড করা উচিত। তারপরে অবশ্যই আমরা যে বিভিন্নভাবে যে স্পেসিফিক স্কিল সেট বিল্ড করার যে প্রসেসগুলো পড়লাম সেইভাবে করা উচিত, এবং তাদেরকে অবশ্যই কোনো এজেন্সির সাথে কাজ করার আগে তাদের সেই রিলায়েবিলিটি এবং তাদের সাথে তাদের এনভায়রনমেন্ট এবং তাদের ব্যাকগ্রাউন্ড এবং তাদের কাছ থেকে রেফারেন্স চেক করে সেখানে থেকে তাদেরকে এই ব্যাপারে আগানো উচিত। বিকজ একজন যখন ওপিটি ভিসা পায়, তারা অলরেডি তারা প্রচুর ইনভেস্ট করে এখানে এডুকেশনের ক্ষেত্রে। সুতরাং এডুকেশনের পরে যাতে তাদের সেই এডুকেশনটাকে তারা সঠিকভাবে ব্যবহার করতে পারে, সেজন্য তাদের আরো মানে সঠিকভাবে এদিকে মানে সঠিক পলিসি ফলো করে বা সঠিক পদ্ধতি ব্যবহার করে আগানো উচিত বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।